২৪-এর অভ্যুত্থানের পর ছাত্র সংগঠকদের কর্মকাণ্ডে হতাশ শিক্ষকরা, স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগ। রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জে তীব্র জলাবদ্ধতা, ১ সপ্তাহ ধরে পানিবন্দী বাসিন্দারা, পদক্ষেপ নিচ্ছেন না সিটি কর্পোরেশন। এবং সরকারি অনুমোদন ছাড়াই জামালপুরে ৫.৫ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, ইট খুলে উধাও ঠিকাদার। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। ২৪ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও রাজপথে নেমেছিলেন। পুলিশের দমন পীড়নের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। নিপীড়ন বিরোধী সেই শিক্ষকরা বলছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং বৈষম্যমুক্ত দেশ গড়তেই জুলাই আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছিলেন তারা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংগঠকদের কর্মকাণ্ডে তারা চরম হতাশ। শিক্ষকদের মূল্যায়ন, অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে নতুন ছাত্র নেতৃত্ব। চারদিকে তখন শুধু ভয় আর আতঙ্ক। মুখ খুললেই ক্ষমতাসীনদের নিষ্ঠুর দমন পীড়ন। আন্দোলন দমনের নামে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারকীয় তাণ্ডব চালায় ছাত্রলীগ। কিন্তু আওয়ামী লীগের সেই চালও ব্যর্থ। আন্দোলন দমনের শেষ চেষ্টা হিসেবে ২৪-এর ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অঙ্কুরেই একটা আন্দোলনের মৃত্যুর অপেক্ষা। ঠিক তখনই বিবেকের তাড়নায় প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। ১৭ জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে দমন পীড়নের প্রতিবাদ জানান তারা, যা শিক্ষার্থীদের আন্দোলনকে দারুণভাবে উজ্জীবিত করে। সেই থেকে জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে ছিলেন এই শিক্ষকরা। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা লাঠি ধরিয়ে নিয়েছেন ছেলেদের মধ্যে। আমরা সুস্পষ্টভাবে বলবো, এইটা আপনারা মস্ত বড় অন্যায় করেছেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত মানার কোনো কারণ নাই। কেন এই আন্দোলনের সাথে শিক্ষকদের সম্পৃক্ততা? রাজনৈতিক উদ্দেশ্য নাকি নিতান্তই বিবেকবোধ? ছাত্রলীগের নির্মম হামলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যে ছবিগুলো আসছিল, তারপর ১৬ তারিখে সম্ভবত ওই যে আবু সাঈদের মৃত্যু, এই ঘটনাগুলো আমরা কোনো আন্দোলন করতে যাইনি, আমরা বিশেষ করে নিপীড়নের প্রতিবাদ জানাতে এসেছি। শিক্ষার্থীদের এই নিরাপত্তাহীনতা দিনের শেষে আমাদেরকেও তো নিরাপত্তাহীন করেছে। আমি মৃত্যু হুমকি পেয়েছি। সেই সময় যিনি প্রক্টর ছিলেন, উনি যে আচরণ আমার সাথে করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার সাথে না, আমরা যারা মূলত স্রোতের বাইরে থাকতে গিয়েছি, তারাই কিন্তু এই ধরনের ঘটনার শিকার হয়েছে। ভয়ঙ্কর সেসব দিনের কথা মনে করে এই শিক্ষকরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করে নয়, বরং নিজেদের মতো করে কর্মসূচি ঠিক করতেন তারা। দাবি করেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আন্দোলন শুরুর পরই সমন্বয়কদের অনেকের সাথে তাদের পরিচয়। আন্দোলনকারী ওরা তো আমাদের শিক্ষার্থী, খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় আলাপ হতো, কথা হতো, বাট নট নেসেসারিলি এটা খুব প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল। প্রাতিষ্ঠানিক মানে রাজনৈতিক প্রতিষ্ঠানগত কোনো সম্পর্ক না। শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই ছিল। সেই ক্ষেত্রে তারা হয়তো কখনো কখনো বিভিন্ন বিষয়ে আলাপ করতো, পরামর্শ চাইতো। তখন আমাদের শিক্ষকদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখাটা খুব মুশকিল ছিল। আর ছাত্র সমন্বয়কদের সাথে আসলে সত্যি কথা বলতে কি ওরকমভাবে সরাসরি সবার যোগাযোগ ছিল না। দু একজনের থাকতে পারে, বাট সেটাও খুব ইনসিগনিফিক্যান্ট। অভ্যুত্থান পরবর্তী ২ বছরের বাংলাদেশ নিয়েও এই শিক্ষকদের মধ্যে আছে হতাশা। তারা বলছেন, ক্ষমতার বদল হয়েছে ঠিকই, কিন্তু পুরনো বিভাজন এখনো রয়ে গেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের কর্মকাণ্ড নিয়েও হতাশ তারা। বিশেষ করে এনসিপি গঠন ও তাদের জোটের রাজনীতি নিয়েও আছে প্রশ্ন। তরুণ নেতৃত্ব একটা স্বপ্ন দেখবে, তারা মাঠে ঘাটে রাজনীতি করে করে আস্তে আস্তে ১০-১৫ বছর অপেক্ষা করে তারা একটা পরিণত রাজনীতিকে পরিণত হয়ে তারপর ক্ষমতায় আসবে। কিন্তু আমি দেখলাম যে তারা এত ক্ষমতার স্বাদ পেয়ে সে ক্ষমতার হারাতে চাচ্ছে না, এবং অর্থের স্বাদ পেয়ে অর্থ হারাতে চাচ্ছে না। ফলে এই দলটি একটা খুব দ্রুত তার রাজনৈতিক ক্যাপিটাল হারিয়ে শেষমেশ একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাদের জোট করতে হলো নির্বাচনে যাতে ক্ষমতায় টিকে থাকার জন্য।
নিপীড়ন বিরোধী শিক্ষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বার্থের দ্বন্দ্বে ব্যস্ত হয়ে পড়েছে সব রাজনৈতিক শক্তি, যেমনটা হয়েছিল 90-এর অভ্যুত্থানের পর। বারবার শুধু মানুষই ঠকেছে, দেশ কিংবা রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত কোনো সংস্কারই হয়নি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত খিলক্ষেত নিকুঞ্জে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রায় 7 দিন ধরে পানিবন্দী বাসিন্দারা। একই অবস্থা পাশের জামপাড়া টানপাড়া এলাকায়ও। রাস্তা তলিয়ে যাওয়ায় বাসাবাড়িতে ঢুকে পড়ছে নোংরা পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দাদের অভিযোগ, পানি নিষ্কাশনে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। মোহাম্মদ রিন্টুর থাকার ঘরটি প্রায় 8 ফিট পানির নিচে। স্ত্রী সন্তান নিয়ে গত 5 দিন ধরে বসবাস করছেন সিঁড়িঘরের কোনায়। অল্প কিছু মালামাল আর কাপড় চোপড় ছাড়া প্রয়োজনের বেশিরভাগই রয়ে গেছে পানির নিচে। পানিবন্দির এই করুণ চিত্র রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত নিকুঞ্জ 1 সোসাইটির। চকি ফেলাইছি গেটের সাথে, ওইখানে খুব কষ্ট করে 4 জন, এখানে তো আর 4 জন লোক থাকা যায় না, বাচ্চারা ঘুমায়, আমরা বসে থাকি 2 জনে। প্রায় একই অবস্থা ভবনের মালিক আমিনুর রহমান ও তার পরিবারের সদস্যদেরও। বিদ্যুৎ পানি ছাড়াই বন্দি জীবনযাপন করছেন দিনের পর দিন। সপ্তাহ পার হতে চললেও পরিস্থিতির কোনো উন্নতি না হয় হতাশ বাসিন্দারা। বেজমেন্টে মিটার ফিটার এভরিথিং ইজ দেয়ার, তারপরে আছে ওয়াটার ট্যাঙ্কি আছে, সমস্ত 8 ফুট পানির নিচে আছে, বের হয়ে যাচ্ছে না। এরা যদি বের হয় তবে তো এই নৌকায় একটু এদিক ওদিক যাচ্ছে। সোসাইটির সদস্যরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এ ভোগান্তির জন্য দায়ী। সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন, ময়লা নিষ্কাশন, মানে বিভিন্ন সড়ক প্রতিবন্ধকতা কোথায়, খালে পানি কোথায় আটকেছে, এগুলো তাদের দেখভাল করা উচিত। সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন কাজ করেছে এখানে, তারা যদি কোঅর্ডিনেট করে কাজ করতো, অথবা তারা যদি আপনার মনে করেন যে তারা সিনসিয়ারলি কাজ করতো, তাহলে আপনি যখন আমার বাড়ির সামনে দিয়ে একটা নালা কাটবেন, আপনি তো নালাটা ঠিক করে দেবেন, কিন্তু না করে আপনি নিজের কাজ নিজে করে চলে গেছেন। নিকুঞ্জ আবাসিক এলাকা ছাড়াও জামপাড়া ও টানপাড়া এলাকার বাসিন্দাদেরও দিন পার হচ্ছে ময়লা ও পচা পানি মারিয়ে। বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এলাকা, ঘরে ঢুকে পড়ে পানি। ঘরে যাওয়া যাইতেছে না, দুর্গন্ধ, ময়লা পানি, একদম বিধিজ অবস্থা। খাওয়া নাই, দাওয়া নাই, কত দুর্দশা, কত জিনিস নষ্ট হয়েছে। বাসিন্দারা বলছেন, পানি অপসারণ ও স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থার জন্য সিটি কর্পোরেশনকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি নগর প্রশাসন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। সরকারি উন্নয়ন প্রকল্পের নাম শুনলেই মানুষ আশা করে উন্নত যোগাযোগ আর স্বস্তির জীবন, কিন্তু জামালপুরের একটি গ্রামে সেই আশাই এখন পরিণত হয়েছে দুর্ভোগে। কোটি টাকার সড়ক নির্মাণের ঘোষণা দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর তুলে নেওয়া হয়েছে পুরনো রাস্তার সব ইট, অথচ বাস্তবে ছিল না কোনো সরকারি অনুমোদন কিংবা প্রকল্প। এখন কাদামাখা সেই সড়কেই চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় 4,80,00,000 টাকা ব্যয়ে জামালপুর সদরের ভাঙ্গরিয়া ঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত 3 কিলোমিটার সড়ক পাকাকরণের ঘোষণা দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়। এলাকাবাসীও ভেবেছিলেন দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটি এবার সত্যি পাকা করা হবে। পরদিন থেকে শুরু হয় পুরনো সড়কের ইট খুলে নেওয়ার কাজ। অল্প কয়েকদিনের মধ্যেই পুরো রাস্তার ইট তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর আর শুরু হয়নি নতুন নির্মাণ কাজ। এখন সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। শিক্ষার্থী, সড়ক, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনেও যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইটের সঙ্গে আসলে ইটের সঙ্গে ভাইঙ্গে নেতারা কন্ট্রাক্টর বেচাকিনি করছে। সবাইকে বলছে যে এটা পাকা করে দেওয়া হবে, আর আমাদের সরল মানুষ সেটা বুঝে তাই সমস্ত ইট তাদেরকে ওঠাইতে দিছে। ইটের সোলিং নিয়ে বিক্রি করে ফেলাইছে, এখন যাইতে কষ্ট, সময় মতো যাইতে পারি না। উগি ঘরের মধ্যে মাথা নিতে পারি না, এই আমার সমস্যা। প্যাকের জন্য কাদা হয়ে গেছে গা। ঘটনার পর স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, এই সড়কের নামে কোনো সরকারি দরপত্র বা কার্যাদেশ ছিল না, নেই কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্পও। উদ্বোধন করে পাবলিকের জিলাপি খিলায় নেতা কাতা দিয়ে ইট তুলে নিয়ে বেচা পালাইছে। বিএমপি যখন ক্ষমতা আছে, এখন রাস্তা উদ্বোধন না করতে মনে পাকা আঙুর সাংশন হয় নাই। ওরা বলতেছে যে আপনাকে রাস্তা পাকা হয়েছে গা, কোনো চিন্তা ভাবনা নাই। প্যাকের জন্য মসজিদে নামাজ পড়তে পারি না। আমাদের সরকারের কাছে একটাই দাবি, তারা যেন এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়।
এমন তথ্য জানার পরেই সামনে আসে প্রতারণার বিষয়টি। পরে অভিযুক্তদের শনাক্ত করে তাদের আটক এবং পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন স্থানীয়রা। সাথে সাথেই সেখানে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে আমরা তাদেরকে সেখানে আটক করি এবং তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে পরবর্তী সময়ে ইউনো মহোদয়ের নেতৃত্বে আমাদের সেই ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়কে বাদী করে মামলা করা হয়, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার পর নড়েচড়ে বসেন প্রশাসন। খোঁজ নিয়ে তারাও নিশ্চিত হয় ওই সড়কে এলজিডির কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্প ছিল না। এদিকে সড়ক থেকে খুলে নেওয়া কিছু ইট উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ইটগুলো যেগুলো রয়েছে এগুলো অধিকাংশই মিসিং, তবে কিছু ইট মামলার আলামত হিসেবে রাখা হয়েছে, কিছু অল্প কিছু উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু উদ্ধারের তৎপরতা করা হচ্ছে। আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে ভুয়া ঠিকাদার পরিচয় দিয়ে এই প্রতারণা করেছেন মামলার মূল আসামি আব্দুল মান্নান। গ্রেপ্তার হলেও বর্তমানে তিনি ও মামলার অন্য আসামিরা জামিনে রয়েছে, তবে তদন্ত এখনো চলছে। তানভীর আহমেদ, ওয়ান নিউজ, জামালপুর। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পথের কারণে পরীক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঘটনার ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তিনি ছদ্মনামে ভারতসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য গুলি করে হত্যা করে জিয়াউর রহমানকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ওই ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন সেনাবাহিনীর তৎকালীন মেজর মোজাফফর হোসেন। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনিই চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মেজর মুজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ৪৫ বছর আত্মগোপনে থাকার পর বুধবার রাজধানীর বনানী DOHS থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের অমীমাংসিত অধ্যায়ের নতুন মাত্রা যুক্ত হলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেয়ার দিন শেষ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে, তবে সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। অটোপাসের দাবি নিয়ে গত বছর সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে এসএসসি শিক্ষার্থীরা। দাবির মুখে পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হয়। এবার এইচএসসির শিক্ষার্থীরা রাজপথে, তবে অটোপাস নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়ার দিন শেষ। আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা ২-১টা জেলায় এবং ঢাকাতেও ২-১টা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়,
তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এতে উদ্বিগ্ন নয়। শেখ হাসিনা দেশে এলে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে। মন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফিরে আনার চেষ্টা চলছে। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে, ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সৎ ইচ্ছা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভারতের সরকারের এখানে একটা রোল আছে, সুতরাং যখন উনি ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপার্টাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট সব দেশকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করার জন্য। আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। বেসামরিক স্থাপনায় হামলা করা হলে মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। আমেরিকার হামলার বিরুদ্ধে আওয়াজ তুলছেন সাধারণ ইরানিরাও। ওয়াশিংটনের সামনে মাথা নত না করে লড়াই চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন তারা। সেই সঙ্গে চায়না কিংবা রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টিরও আহ্বান জানাচ্ছেন ইরানিরা। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সুবিশাল বিলবোর্ড টাঙানো, যেখানে দেখা যাচ্ছে একটি খোলা কালো কফিনের ভিতরে শুয়ে রয়েছেন ট্রাম্প। আর সেই বিলবোর্ডের উপর ইংরেজি এবং ফার্সি দুই ভাষাতেই জ্বলজ্বল করছে এক বার্তা, আমরা ট্রাম্পকে খুন করব। এমনই দৃঢ় প্রতিজ্ঞা যুদ্ধবিধ্বস্ত ইরানিদের। সাধারণ ইরানিরা বলছেন, আমেরিকা তার স্বার্থের জন্য ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, তাই ওয়াশিংটনকে বিশ্বাস না করে হামলা চালিয়ে যাওয়ার আহ্বান তাদের। অনেকে বলছেন, আমেরিকার অবরোধ ভাঙতে প্রয়োজনে চায়না কিংবা রাশিয়ার সাথে তেহরানের সখ্যতা গড়ে তোলা দরকার। তারা অবরোধের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি করতে পারে, তবে চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। চায়না কিংবা রাশিয়ার সাথে বাণিজ্য গড়ে তুলতে হবে, এতে কিছুটা হলেও ওয়াশিংটনকে দমানো সম্ভব। ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন, যার কড়া জবাব দিয়েছে ইরান। বলা হয়েছে, ইরানের অবকাঠামোর ওপর আমেরিকার কোনো হামলা হলে তার জবাবে ওই অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তারা যদি রেড লাইন ক্রস করে, তাহলে এই অঞ্চলে তাদের সমস্ত অবকাঠামো এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। আমেরিকার যে কোনো হস্তক্ষেপ শেষ পর্যন্ত প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, বরং আগের চেয়ে আরও দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল সকালের বুলেটিনে। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। চ্যানেল ওয়ানের সঙ্গেই থাকুন।